নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সীমান্ত ডিঙিয়ে এবার ত্রিপুরা অভিযানের ডাক দিয়েছে বিএনপি। আবারও আপনাদের জানিয়ে রাখছি যে সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরা অভিযানের ডাক দিল বিএনপি এবং ভারত দখল করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে এবং কার্যত জানা যাচ্ছে সরাসরি আসরে এবার নেমেছে বিএনপি। বিদেশ সচিবের সফরের মধ্যেই ভারত দখলের ডাক বিএনপির। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। নন্দনবাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার ম্যাডাম। নন্দনবাবু, আজকের যে বিষয়ে যে ত্রিপুরা অভিযানে ডাক দিয়েছে রীতিমতো বিএনপি এবং তারা বলছেন যে ভারত দখল করবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? আসলে ওই হাসিনা সরকার চলে যাওয়ার পরে বিএনপি ভেবেছিল এরা নেক্সট ক্ষমতায় আসবে, কারণ বিএনপি হলো সেকেন্ড লার্জেস্ট একটা পলিটিক্যাল পার্টি ছিল। এবং সেই তারা যখন দেখতে পেল যে আস্তে 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 তারা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশটা পুরোটা দখল করে নিচ্ছে অন্যরা, বিএনপির লোকেরা না, এমনকি বিএনপির অনেক নেতাদের উপর আক্রমণ করা হয়েছে। তো তাদের সেই স্বপ্নভঙ্গ হওয়ার পরে তারা দেখলো একদম ওখানে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি একদম অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তো সেটা আর কিছু নয়, এই যে ত্রিপুরাতে আসা বা ভারত বিরোধী স্লোগান দেওয়া, হিন্দু বিরোধী স্লোগান দেওয়া, এগুলো হলো ওদের যে এই যে মানে একটা একদম মানে ডুবে যাওয়া একটা রাজনীতির থেকে হাল ধরার জন্য এই কাজগুলো করে যাচ্ছে, মানুষের স্টান দেওয়ার জন্য যে আমরা আছি, আমরা মানে ভারত বিরোধী, মানে ওখানে ভারত বিরোধী কথা বললেই কিন্তু একটা ইয়ে পাওয়া যায়, একটা মাটি পাওয়া যায়। বাংলাদেশে এটা নিয়ম, বাংলাদেশে স্বাভাবিকভাবে ওদের যে এটা মৌলবাদী মানসিকতা, তো সেটা হলো রাজনীতিবিদরা ভালোভাবে বুঝে যে এইসব ধরনের কথা না বললে তাহলে ওদের ওখানে কোনো টান হবে না, কারণ বিএনপি কিন্তু অলরেডি কিন্তু আইসোলেটেড হয়ে গেছে। এখানে হেফাজতে ইসলাম এবং ওই যে জামায়াতে ইসলামী বা কট্টর যেসব ওই যে দেওবাদী ইসলামিক গ্রুপ আছে, এটার মধ্যে হরকতুল মুজাহিদিন আছে, জাগ্রত মুসলিম জনতা আছে, এরা কিন্তু ভীষণভাবে সক্রিয় এখন। এবং এরা বিভিন্ন ধরনের যে ইয়ংস্টার যারা আছে, ছাত্র জনতা এসে ইয়ে করে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু নিত্য নেবার দিকে হামলা উদ্ভিদ চালিয়ে যাচ্ছে, সেখানে বিএনপির উপরেও হামলা হচ্ছে কিন্তু। তো বিএনপি দেখেছে যে সব জায়গাতে যেটা আশা করেছিল যে হাসিনা চলে যাওয়ার পরে এবং খালেদা জিয়া নেতৃত্বে এরা দেশের শাসনভার নেবে, সেখানে দেখলো যে এটা কোনো কিছুই হচ্ছে না। তো সেটাকে একটা চাঙ্গা করার জন্য ওরা যে প্রেজেন্সটা বোঝানোর জন্য কিন্তু এই ডাকটা ওরা দিয়েছে। আসলে ওরা নিজেরাও জানে যে এটা একটা অসম্ভব কাজ, যে ত্রিপুরাতে 1 ইঞ্চি ঢোকা দূরের কথা, এরা ঢুকলে যে কেউ ফিরে যেতে পারবে না এখান থেকে। এবং ভারত যে একটা বিশাল শক্তি, সেটা সব জেনে শুনেই কথাগুলো বলছে, যেটা দায়িত্বহীনের মতো কথাবার্তা বলছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সেটা বাংলাদেশের এখন অনেক নেতা মন্ত্রীরা বিভিন্ন উদ্দেশ্য বলে বেড়াচ্ছে, তারা নিজেরাও জানে তারা যেটা বলছে সেটার কোনো ভিত্তি নেই। নন্দনবাবু, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো, এই তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, এবার তারা স্বপ্ন দেখছেন যে ত্রিপুরার সীমান্ত তারা ডিঙাবেন, সেই জায়গায় আদৌ কি সম্ভব আন্তর্জাতিক এই সীমান্ত ডিঙিয়ে যে যাওয়া বা বিএনপি যে বলছে আজ? এখানে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্সের স্ট্রেংথ অনেক বাড়ানো হয়েছে, বিভিন্ন ধরনের অত্যাধুনিক মানে এই যে ট্র্যাকিং মেশিন গুলো আনা হয়েছে। এবং একই সঙ্গে এখানে বিএসএফ এর যে সিনিয়র অফিসাররা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে ওরা পজিশন নিয়ে নিয়েছে। এখন এখানে কোন ধরনের স্কোপই নেই বর্ডার ডিঙ্গানোর। বর্ডার যদি ওরা ডিঙ্গোতে চায় তাহলে এরা একজনে ফিরে যেতে পারবে না, কারণ ইন্ডিয়ার যে সামরিক শক্তি সেটা আছে 4 নম্বরে সারা বিশ্বে, আর ওদের আছে 37 নম্বরে। 2 নম্বর হলো ওদের মধ্যে এখন যেটা আছে বিভিন্ন ধরনের একটা বিশৃঙ্খল অবস্থা, নেতৃত্ব দেওয়ার মতো কিছু নেই, যে উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছে, এরা নিজেরাই একে একে অন্যের মধ্যে কথা বলছে। এই অবস্থায় একটা দেশের একটা সীমান্ত ডিঙ্গিয়ে কোন একটা দুঃসাহস দেখানোর কাজ কিন্তু ওরা করবে না। সেগুলো ওদের রাজনৈতিক যে একটা ইয়ে অবস্থার মধ্যে আছে, মানে একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন আছে বিএনপি, তাকে সামাল দেওয়ার জন্য এই কথাগুলো বলছে, আদৌ কিছু করবে না। করলে কিন্তু তার পরিণতি হবে ভয়াবহ। গতকালে আমি বলেছি যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে, লাদাখ থেকে অলরেডি ডিএসকালেশন শুরু হয়ে গেছে, এবং চায়নার সঙ্গে আমাদের যে একটা মাঝখানে যে স্ট্যান্ড আপ সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা দূর হয়ে গেছে।
এই অবস্থায় বাংলাদেশকে যদি ইন্ডিয়া অ্যাটাকও করে, একমাত্র চায়নার এগিয়ে আসার কথা। তো চায়না তো এখন আর আসবে না, কেন চায়নার সঙ্গে আমাদের একটা প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে। আর পাকিস্তান কখনো এই ভুল কাজটা করবে না, কারণ পাকিস্তান থেকে এই বাংলাদেশের দূরত্ব অনেক বেশি, ওরা বাংলাদেশ পর্যন্ত এগোতেই পারবে না। তো সব দিক দিয়ে দেখতে গেলে বিএনপি এসব কথাগুলো যে বলছে, সেগুলো ওরাই জানে যে এগুলো একদম অবাস্তব কথা, এগুলো কখনো সম্ভব নয়, কিন্তু ওদের রাজনৈতিক স্বার্থে এরা এই কথাগুলো বলে যাচ্ছে। আরো একটি বিষয় জানবো আপনার কাছ থেকে, বিএনপি যে কথা বলছে এটা রাজনৈতিক স্বার্থে হোক বা তাদের যেটা উদ্দেশ্য, সেই জায়গা থেকে টিএসআরই যথেষ্ট তাদেরকে ঠেকাতে, বিএসএফ বা আর্মির সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই কি আপনি মনে করছেন না? ইন্ডিয়ান আর্মির দরকার নেই ম্যাডাম, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স যে আছে না, বর্ডার সিকিউরিটি ফোর্স হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট প্যারামিলিটারি ফোর্স। এই যে আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, এরা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট, মানে ওখানে প্রায় মোর দেন 2 লাখ সোলজার আছে বিএসএফ এ, এবং বিএসএফ এর কাছে একটা ইনফ্যান্ট্রির যা যা হাতিয়ার দরকার সবকিছু আছে ওদের কাছে। এই যে আপনার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল থেকে শুরু করে দূরপাল্লার কামান, 6 ইঞ্চেস থেকে 5 ইঞ্চেস মর্টার, এবং এই যে শোল্ডার ফায়ার যে কাল বুস্টার রকেট লঞ্চার, আর্মির যা যা আছে সবই একটা পুরো ইনফ্যান্ট্রি, লাইট ইনফ্যান্ট্রি যা যা থাকে সব বিএসএফ এর কাছে আছে। অন্তত বিএসএফ সাফিসিয়েন্ট বাংলাদেশের একটা এরকম নিষ্প্রভ একটা দেশের যে যারা দুঃসাহস দেখাতে এদের প্রতিহত করার জন্য লাগে না। ত্রিপুরা স্টেট ট্রাইবেলসেরও আছে প্রায় এখানে 12টা ব্যাটালিয়ান, ওদের কাছে অনেক ধরনের অস্ত্র আছে। তো আমি মনে করি না এগুলো স্টান্ট দেওয়ার জন্য বলেছে, এগুলো কখনো করবে না এরা। আর বর্ডার ক্রস করা এত সহজ নয়, এখানে বিভিন্ন ধরনের মানে দুর্ভেদ্য বাংকার আছে, ওখান থেকে একটা লোক ইচ্ছে করলে 100 লোককে বেরিয়ে ফেলতে পারে ওই ডিফেন্সিভ পজিশন থেকে। তো সেগুলো ওরা জানে, এগুলো করবে না। রাজনৈতিক স্বার্থে, বারবার বলছি আপনাকে যে রাজনৈতিক স্বার্থে এগুলো বলছে, নাহলে এরকম ধরনের দায়িত্ব জ্ঞানের মতো কথাবার্তা কেউ বলে না। ওরা ওদের যে একটা খুব অকওয়ার্ড সিচুয়েশন আছে বিএনপি, তার থেকে উদ্ধার পাওয়ার জন্য এসব কথাগুলো বলে জনমত তৈরি করার চেষ্টা করছে। নন্দনবাবু, যদিও বা বর্ডার টপকাবার যদি সেক্ষেত্রে তারা সাহস দেখায়, তাহলে তখন বিএসএফ এর কি ভূমিকা থাকবে বা বিএসএফ কি করবে? বিএসএফ তো সঙ্গে সঙ্গে ফায়ার করবে, ওদের দিকে ফায়ার শুরু করবে। এখন বিএসএফ এর কাছে যেসব ধরনের দূরপাল্লার অস্ত্র আছে সেগুলো যাবে সঙ্গে সঙ্গে আর্মি। বর্ডারে বিএসএফ এর দায়িত্ব থাকে, যখন কোনো ধরনের ফরেন কান্ট্রি অ্যাটাক করে বিএসএফ এর দায়িত্ব থাকে 6 আওয়ার্স, মানে 6 ঘন্টা পর্যন্ত বিএসএফ কে টিকিয়ে রাখার জন্য তৈরি রাখা হয়েছে। এরপরে ইন্ডিয়া রেগুলার আর্মি যারা আছে, আর্মি এসে যাবে। আর বাংলাদেশের মতো একটা দেশের সঙ্গে ইয়ে করার জন্য আমার মনে হয় না যে আর্মি আসবে, বিএসএফই সাফিসিয়েন্ট। আর এগুলো নিয়ে ম্যাডাম কোনো ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশের যে স্ট্রেংথ আছে, সেটাতে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, স্টেট পুলিশ আছে, আমাদের যে আর্ম পুলিশ আছে, ত্রিপুরা স্টেট ট্রাইবেলস আছে, তারা বিভিন্ন ধরনের প্রত্যেকের হাতে অটোমেটিক হাতিয়ার আছে। তো আমি মনে করি না যে এগুলোর দিকে কোনো চিন্তার কোনো বিন্দুমাত্র কোনো কারণ আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। একেবারেই নন্দনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার, তিনি বিস্তারিত বিষয়ে জানিয়েছেন। তবে এবার আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজকে একদিকে আমরা শুনলাম নন্দন বাবুর বক্তব্য, এবং ঠিক তার অন্যদিকে তোমার দুই দেশের বিদেশ সচিবের মধ্যে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে, তারই মধ্যে এই হুমকি বা বিএনপি কি বলবে, কি দেখছো? দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনের সব থেকে যে বড় খবর, যে একদিকে যখন বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি রয়েছে ঢাকায়, সেখানে যখন বৈঠক চলছে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে এবার ত্রিপুরা দখলের ডাক দিয়েছে। গত কয়েকটা দিন ধরে দেখছি আমরা ভারতের প্রতি বিদ্বেষ বাড়ছে ক্রমাগত বাংলাদেশিদের মধ্যে। ভারতের অভিযানকে কেন্দ্র করে একের পর এক ডাক দিচ্ছে। কলকাতা অভিযান 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে, এই বক্তব্য যখন উঠে এসেছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে, এবার আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের বিএনপি নেতা আব্দুল মোনায়েম, তিনি যে বক্তব্য পেশ করেছেন নাকি ত্রিপুরা দখল করবেন, কবে না 72 ঘন্টার মধ্যে। আজ সকালে তিনি যেটা জানিয়েছেন, একেবারে হাস্যকর একটি, যেটা ওই আমরা যেটা বলছিলাম যে মূর্খের স্বর্গে বাস করা, আরো একবার তার প্রমাণ দিল এই বিএনপি নেতা আব্দুল মোনায়েম, যিনি আগামী 72 ঘন্টার মধ্যে ত্রিপুরা দখলের ডাক দিয়েছেন। কবে না আগামী বুধবার। দেখো, আমি তোমাকে আগে একটু ডিটেল বলি যে ওই বিএনপি নেতা যার নাম আব্দুল মোনায়েম, তার কি বক্তব্য। তিনি জানিয়েছেন আগামী বুধবার অর্থাৎ আগামী 11 তারিখ সকাল 8টার সময় তারা নাকি বের
এবং তারপরে নাকি ত্রিপুরা দখল করবে। এতটাই কি মুখের কথা, এতটাই কি সহজ ত্রিপুরা দখল করে নেওয়া? আর যেই যুক্তি এই মুহূর্তে দিয়েছেন বিএনপির নেতা আব্দুল মোনায়েম, তিনি জানাচ্ছেন যে সকাল 11টার সময় তারা প্রত্যেকে অর্থাৎ বিএনপির যে এই মুহূর্তে কর্মী সমর্থকরা রয়েছেন তারা মিলেই নাকি ত্রিপুরা দখল করে নেবে এবং তারা সকাল 8টার সময় জমায়েত হবেন কোথায় না বিএনপির বাংলাদেশের যে সদর কার্যালয় রয়েছে একেবারে পল্টন বাজার, যে পল্টন বাজারে বিএনপির সদর কার্যালয় সেখানেই তারা জমায়েত হবেন এবং জমায়েত করার পর তারা নাকি অভিমুখ রাখবেন বাংলাদেশ থেকে তোমার ত্রিপুরা বা আগরতলা। কিভাবে আসবেন, কোন পথ দিয়ে তারা আসবেন? তারা জানাচ্ছেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখাউড়ার যে রোড রয়েছে সেই আখাউড়া রোড ধরে নাকি তারা আসবে ত্রিপুরা দখল করতে বা ত্রিপুরার অভ্যন্তরে নাকি তারা প্রবেশ করবে। এই যে বক্তব্য তিনি আজকে দিয়েছেন তাকে কেন্দ্র করে কিন্তু ফের একবার সরগরম বা শোরগোল পড়ে গেছে তোমার ইতিমধ্যে। তবে তারই সাথে তারা যে ফের একবার মূর্খের স্বর্গেই বাস করছেন সেটাও কিন্তু প্রমাণ দিলেন আজকের দিনে দাঁড়িয়ে। সেটা যে কোনোভাবেই সম্ভব নয়, একেবারে তারা জেগে যে স্বপ্ন দেখছেন সেই ছবি আজকে বিএনপি নেতা নিজেদের একেবারে তুলে ধরলেন গোটা বিশ্ব মঞ্চের কাছে, আরো একবার হাসির খোরাক হলেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বৈঠক করছেন বাংলাদেশের বিদেশ সচিবের সাথে এবং অন্যদিকে দাঁড়িয়ে গত 5 আগস্ট অর্থাৎ যেদিন দাঁড়িয়ে তোমার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিল, প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়েছিল, তারপরে আজকে প্রথম দুই দেশের মধ্যে এই উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, তা আবার সরাসরি। এবং এই যে সরাসরি বৈঠক, এই বৈঠকের দিকে আজকে নজর রয়েছে গোটা বিশ্বের যে কি উঠে আসে, ভারতের আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্ট কি হবে তা নিয়ে কিন্তু জল্পনা চড়ছে ক্রমশ। এমনকি কূটনৈতিক মহলও কিন্তু এই মুহূর্তে নজর রাখছে আজকের বৈঠকের দিকে। শুধু তাই নয়, ব্রিটেনও কিন্তু এই মুহূর্তে পাখির চোখ রেখেছে আজকে বাংলাদেশের এই বৈঠকের দিকে। ঠিক সেই সময় দাঁড়িয়ে এমনও খবর পাচ্ছি আমরা সূত্র মারফত যে ইউনূসের সাথেও নাকি দেখা করবেন বিক্রম মিশ্রি। এখন তারপরে কি উঠে আসে সেটা আমরা নজর রাখবো, কিন্তু তারই মধ্যে এই যে ত্রিপুরা দখলের ডাক দিয়েছে তা সত্যিই হাস্যকর। এবং ত্রিপুরার দেখো ভারতবর্ষ আমি ছেড়েই দিলাম, যেটা আমরা বারবার ধারাবাহিকভাবে বলে এসেছি যে ত্রিপুরার এই মুহূর্তে যে ফোর্স রয়েছে, তুমি সেন্ট্রাল ফোর্স বাদ দাও, ত্রিপুরার যে স্টেট ব্যাটালিয়ন রয়েছে টিএসআর, সেই টিএসআরই একাই কাফি রয়েছে বাংলাদেশের এই যে বিএনপি দলকে একেবারে শেষ করে দেওয়ার মতন। ত্রিপুরার টিএসআর কিন্তু আর্ম ফোর্স, তারা কিন্তু যথেষ্টভাবে তারা কিন্তু একেবারে সমস্ত রকম ভাবে তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত। তাই সেই জায়গাতে টিএসআর কেও যদি সীমান্তে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি বাদ দিলাম বিএসএফ এর কথা, আমি বাদ দিলাম সিআরপিএফ এর কথা, শুধু টিএসআর কেও যদি সীমান্তে আমরা দাঁড় করিয়ে দিই তাহলেও কিন্তু এই যে বিএনপি তাদের এই যে হাতে গোনা গুটি কয়েক সদস্য, সেই সদস্যদেরকে একেবারে মুছে ফেলতে পারবে ত্রিপুরার স্টেট ব্যাটালিয়ন টিএসআর। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে ছবি, এই যে ত্রিপুরা দখলের ডাক যেটা উঠে আসছে, তাতে করে কিন্তু তোমার এই মুহূর্তে হাস্যকর হাসির খোরাক হয়েছে আরো একবার বিএনপি। শতাব্দী, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং কার্যত বিস্তারিত বিষয় আজকে জানিয়েছে, যেখানে একদিকে ভারতের বিদেশ সচিব তিনি গিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করতে, ঠিক তার অন্যদিকে এবার ত্রিপুরা অভিযানের ডাক দিয়েছে বিএনপি। তবে এই বিএনপি কি যে কার্যত একবার ত্রিপুরার কার্যত আপনাদের জানিয়ে রাখছি যে ত্রিপুরার যে যারা টিএসআররা রয়েছে তারাই যথেষ্ট এবার বিএনপি কে টেক্কা দিতে, এমনটাই কিন্তু মনে করছেন সমস্ত মহল। এবং সেই জায়গা থেকে কার্যত আজকে দেখা যাচ্ছে যে ভারত দখল এবার সরাসরি আশ্রয় নেমেছে বিএনপি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। ধন্যবাদ। মনিময় বাবু, আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের সাংবাদিক সম্মেলন করেছে এবং সেই জায়গা থেকে বিএনপি নেতা আব্দুল মোনায়েব তিনি বলছেন যে ত্রিপুরা দখল করবেন, তাও নাকি আবার 72 ঘন্টার মধ্যে। কিভাবে দেখছেন বিষয়টা? না, 72 ঘন্টা না, 72 বছর বুঝে নিন। এই সমস্ত অবাস্তব কথাবার্তা কেন বলছেন যখন বিদেশ মন্ত্রকের সচিব বাংলাদেশ সফরে রয়েছেন? এই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা বলা পাগলের প্রভাব ছাড়া আর কিছুই নয়। রিজভি একজন বয়স্ক মানুষ, দীর্ঘদিন ধরেই এই রাজনীতির সঙ্গে যুক্ত। গত দুদিন ধরেই উনি এই সমস্ত আলপাটকা মন্তব্য করে চলেছেন।
ভারতবর্ষের সঙ্গে এটা ঐতিহাসিক শর্ত। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং ভালো থাকবে, এই আশায় আমরা প্রকাশ করি। কিন্তু এই সমস্ত আলপাটকা মন্তব্য করে উনি সমস্ত বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওরা যা অপরাধ করেছে এই কয়েকদিন, এই অপরাধের মাসুল কিন্তু ওদের পরবর্তী সময় গুনতে হতে পারে এই সমস্ত আলপাটকা মন্তব্য। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ এগুলি পছন্দ করেন না। যদি সঠিকভাবে ভোট হয় তখনই ব্যাপারটা, বিষয়টা ওরা বুঝে যাবেন। ওরা কিছু কিছু জায়গায় মনে করছেন যে ক্ষমতায় এসেই গেছেন, সেটা অনেক দূরের ব্যাপার। কিন্তু ক্ষমতায় আসুন বা না আসুন, আমরা ভারতবাসী কোনো অবস্থাতেই সেই ব্যাপারে খুব একটা উৎসাহী নই। কিন্তু এই সমস্ত আলপাটকা মন্তব্য করে ভারতের ত্রিপুরা রাজ্যের বর্ডার ওরা ভেতরে ঢুকে পড়বেন 72 ঘন্টার ভেতরে। ওর 72 ঘন্টা কতক্ষণ থেকে শুরু হবে সেটা কিন্তু উনি বলেননি। এই সমস্ত উল্টো পাল্টা মন্তব্য করে উনি প্রমাণ করছেন এই মুহূর্তে বাংলাদেশে একটি আধুনিক কোনো পাগলাগারদ নেই, ফলে সেখানে সুচিকিৎসা হচ্ছে না, যার ফলশ্রুতিতে কিছু উল্টো পাল্টা মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেখানে তাদের প্রশাসনের সতর্ক হওয়া উচিত। একেবারে মনিবাবু, তাহলে কি বলা যায় যে দিনের আলোতে এবার স্বপ্ন দেখতে শুরু করেছেন বিএনপি এবং সেই জায়গা থেকে এবার জামাতের পথে হাঁটার চেষ্টা করছেন বা তাদের সিদ্ধান্তকে সম্মত জানাচ্ছেন বিএনপি, কি বলবেন? আরে এটা পাড়া চালাতে পারে না ঠিক মতো, সেখানকার মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এই প্রশাসনের কাছে। এই প্রশাসনকে মদত দিচ্ছে এরা, এই সমস্ত কিছু উল্টো পাল্টা মানুষ, যে সমস্ত মানুষগুলি এর আগেও, যখন এরা তো ক্ষমতায় ছিলেন কিছুদিন আগেও বাংলাদেশে ক্ষমতাসীন থাকার সময় ত্রিপুরা রাজ্যে যে সমস্ত উগ্রপন্থা ব্যবস্থা ছিল, উগ্রপন্থী কার্যকলাপের সময় সরাসরি এরা মদত দিয়েছে এবং বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছিল। এর পরিষ্কার প্রমাণ ভারত সরকারের কাছে আছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই জায়গায় আমি একটা জায়গাতে স্ট্যান্ড করছি। এই ভদ্রলোক যিনি প্রেস কনফারেন্স করেছেন, এই ভদ্রলোকের নাম নিয়ে তাকে আমি বেশি মাত্রায় গুরুত্ব দিতে চাই না, কিন্তু আমি একটা জায়গায় স্ট্যান্ড করছি, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একটা আধুনিক পাগলাগারদের দরকার, যার চিকিৎসা হওয়া দরকার। আর অথবা দ্বিপাক্ষিক চুক্তি হোক, এই সমস্ত পাগলদের ভারতের আধুনিক হাসপাতালে চিকিৎসা হবে। মনিবাবু, যে বিএনপি তারা অভিযানে ডাক দিয়েছে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে একমাত্র টিএসআরই যথেষ্ট বিএনপি কে টেক্কা দিতে। সেই জায়গা থেকে কি বিএসএফ এর এবার বাড়তি একটু নজরদারি রাখা উচিত, যেহেতু তারা এবার অভিযানে আমাদের সীমান্ত সুরক্ষিত, এর আগেও ছিল। বাংলাদেশ আমাদের মাথা ব্যথা, এদের কতগুলি লোকের এসে বাংলাদেশ ভারত সীমান্তে এসে ঝামেলা করার চেষ্টা। এই ঝামেলা করার চেষ্টা মানে দুদেশের সীমান্তকে উত্তেজিত করে দেওয়ার চেষ্টা। আসল যে মূল যে তাদের দেশের ভেতরকার আভ্যন্তরীণ সমস্যাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। এগুলি ওরাও খুব ভালো করে জানে যে বাংলাদেশের এই সামর্থ্য এই মুহূর্তে নেই যে ভারতের সঙ্গে সরাসরি সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়বে। ওদের ওই সামর্থ্যও নেই। সবচেয়ে বড় কথা কি, কিছু কাপুরুষ থাকে সবসময় বক্তৃতার উপর নির্ভর করে। আর প্রেস সাংবাদিক সম্মেলন এখন তো সবসময় অত্যন্ত সহজ পাচ্ছ, ফলে এই সমস্ত জায়গায় ওদের কথা কেউ শোনেও না, ফলে সাংবাদিক সম্মেলন করে এগুলি বলে। এগুলি যত বেশি আলোচনা করা হবে তারা ভাববে তাদের সাংঘাতিক কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে। স্পষ্ট করেই বলি, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা বিন্দুমাত্র আলাদা কোনো কথা বলতে চাই না। এই পরিস্থিতি ওদের সামলাতে হবে। ভারতবর্ষের এই নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। তাদের ভেতরে কি হচ্ছে আমরা যেটা দেখতে চাই, ওখানে যাতে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকে, আমাদের দাবি সেইটুকুই। এর বাইরে তো কিছু ছিল না। এই দাবির বাইরে গিয়ে এই সমস্ত ভারত আক্রমণ করার কথা, ভারতকে 48 ঘন্টার ভেতরে দখল করে নেওয়া, ত্রিপুরা পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া, এইগুলি আসলে ওই উর্বর মস্তিষ্ক দীর্ঘদিন চুপচাপ বসেছিলেন ঘরে, হঠাৎ করে বেরিয়ে এসেছেন। তো খাঁচা থেকে বেরিয়ে এসে পরে যে কোনো জন্তু জানোয়ারই যারা খাঁচা থেকে হঠাৎ দীর্ঘদিন বন্ধ থাকার পরে উন্মুক্ত প্রান্তরে এলে পরে এই সমস্ত উল্টো পাল্টা কাজকর্ম করে, একে আঁচড় দেয় ওকে আঁচড় দেয়, এগুলি করে। আপনারা দেখে নেবেন, যে কোনো যারা পশুপালনবিদ যারা আছেন তারা এগুলি আরো গুরুত্ব সহকারে বলতে পারবেন, আরো সুন্দর বলতে পারবেন। আমি অতটা সহজ করে বলতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যে মাথায় কিছু গন্ডগোল হয়ে গেছে। এই গন্ডগোল
বিক্ষোভকারীরা যারা কিছুদিন পরে ওদের ওখানে তো ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গিয়েছে, আমরা আশা করছি হয়তো 6 মাস 1 বছরের ভেতর নির্বাচন হবে। ওরা নির্বাচনে যদি জয়ী হয়ে ক্ষমতায় আসে, আরো একদল পাগলের জায়গা হবে ওই প্রশাসনের ভেতরে। স্বাভাবিকভাবেই আমি ওই জায়গায় স্ট্যান্ড করছি যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হোক। এই সমস্ত যারা পাগলাগারদের থাকার মতো অবস্থায় আছে তাদের বিনা পয়সায় চিকিৎসা হবে ভারতবর্ষে। একেবারেই মণিময় বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়, তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন। আমরা আরো একবার যাব আমাদের প্রতিনিধির কাছে এবং সেই জায়গা থেকে জানিয়ে রাখছি যে মানসিকভাবে এবার বিকটগ্রস্ত রয়েছে বিএনপি, যারই প্রতিফলন হয়তোবা আজকে তাদের এই অভিযান বা তাদের ডাক। আমরা যাব প্রতিনিধির কাছে, আবারও জানার চেষ্টা করব। সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রীতি, আমরা দেখেছিলাম সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশ জুড়ে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ এবার অবৈধ পথে রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে হয়তোবা জেলও ভালো আমাদের জন্য, কিন্তু সেই অস্থির পরিস্থিতি আমরা শিকার হব না, এমন কথাও তাদের মুখ থেকে শোনা গেছে। সেই জায়গা থেকে আজকে বিএনপি দেখা যাচ্ছে যে ত্রিপুরা অভিযানের ডাক দিয়েছেন, তারা ভারতকে দখল করার তারা একটা স্বপ্ন দেখছেন। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে দু দেশের, সেটা কি জানতে পারছো? দেখো, এই সাধারণ মানুষের বক্তব্যতে আমি আসবো এবং আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও রয়েছি লাইভে, সেখানে বহু মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কথাও আমি বলবো তোমাকে। তবে তার আগে যেটা বলার, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বিএনপি যারা তোমার ভারত দখল বা ত্রিপুরা দখলের আজকে ডাক দিয়েছে, সেই বিএনপি আগে নিজেদের দেশের মধ্যে ক্ষমতা দখল করে দেখাতো, এটাই এখন বিশেষজ্ঞদের প্রশ্ন। যে বিএনপি শেখ হাসিনার সাথে পারলো না, একচিটিয়া ক্ষমতা ধরে রাখতে পারলো না, সেই বিএনপি এখন স্বপ্ন দেখছে কি না ত্রিপুরাকে নাকি দখল করে নেবে। আজকের দিনে দাঁড়িয়ে বিএনপির যে বক্তব্য উঠে এসেছে, তারা যেমন আগামী বুধবার দিন ত্রিপুরা দখল করবে এই যে তারা হুঁশিয়ারি দিয়েছে এবং বিশাল ভয় পেয়ে গেছে, ওরা মনে করছে ত্রিপুরা এই হুঁশিয়ারিতে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার যদি বলি যে গতকালকেও একটা ছবি ধরা পড়েছে বাংলাদেশ থেকে, সেটা কি, সেটা হচ্ছে তোমার ইতিমধ্যেই যে বাংলাদেশের মধ্যে ভারতের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে নাকি তোমার সেই দূতাবাসের সামনেও কিছু হামলা, কিছু ভাঙচুর, কিছু তোমার মুসলিমেও কিছু সদস্যদেরকে নিয়ে তারা অভিযান করার ডাক দিয়েছিল, কিন্তু সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ, তার বেশি আর তারা কোনো কিছু করে দেখাতে পারলো না। অন্যদিকে দাঁড়িয়ে তোমার আজকের দিনে দাঁড়িয়ে যে হুঁশিয়ারি, আগামী বুধবার দিন তারা 8টার সময় বেরোচ্ছে, 8টার সময় বেরিয়ে তারা লং মার্চ করবে, লং মার্চ করে তোমার নাকি ত্রিপুরাতে আসবে। কিভাবে আসবে না, ব্রাহ্মণবাড়িয়া হয়ে আখৌড়া হয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করবে, যেটা তোমাকে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বিএনপি তাদের এই যে ফাটা যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিকে বিন্দু মাত্র পাত্তা দিতে চায় না ত্রিপুরা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাদই দিলাম কেন্দ্রের প্রসঙ্গ, কেন্দ্রের ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর যেরকম ভাবে নজর রাখছে গোটা ভারতবর্ষের সীমান্তকে সুরক্ষিত রাখা এবং গোটা ভারতবর্ষের পরিস্থিতি সব দিকে যেরকম নজর রাখা হচ্ছে, তারই সাথে ত্রিপুরার এই যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে এই মুহূর্তে তোমার বিএসএফ এর যে প্রহরা, বিএসএফ এর যে ভূমিকা, তা কিন্তু একেবারে অতন্দ্র প্রহরী রয়েছে। অর্থাৎ কোন রকম ভাবে একটা মাছিও বিএসএফ গলতে দেবে না, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলছিলাম বিএসএফ আধিকারিকদের সাথে, এবং যে খবর আমি তোমাকে এবং দর্শকদের দিচ্ছি যে তারা প্রতিটা মুহূর্তে কিন্তু এই মুহূর্তে রয়েছেন সজাগ সতর্ক। তাই শুধুমাত্র সীমান্ত অব্দি আসা তো অনেক দূরে থাক, সীমান্তের 100 বা 200 কিলোমিটারের মধ্যেও যদি দেখতে পায় বিএসএফ যে কোন রকমের কোন জমায়েত হচ্ছে, কোন রকমের তোমার সিন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, তখনই সেই মুহূর্তে অ্যাকশন নেওয়া হবে, এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে যেটা বলার, যে এই মুহূর্তে কোনো রকম ভাবে তাদেরকে পাত্তা দিতে চাইছে না ত্রিপুরা। এবার তুমি বলছিলে যে পাবলিক কি বলছে বা মানুষের কি মতামত উঠে আসছে। দেখো, এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো আমরা পাচ্ছি, প্রিয়াঙ্কা মোদক তিনি যেটা লিখেছেন যে এগুলোকে জুতো পেটা করা উচিত, এটা সম্পূর্ণ প্রিয়াঙ্কা মোদকের বক্তব্য, প্রিয়াঙ্কা মোদকের বক্তব্য। অন্যদিকে দাঁড়িয়ে কার্তিক বর্মন তিনিও ঠিক একই রকম ভাবে একটি কমেন্ট করেছেন। এরকম ভাবে যারা যারা লিখেছেন প্রত্যেকেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে হেসেছেন, রীতিমতো হাসির খোরাক যে আরো একবার হয়েছে বিএনপি আজকের দিনে দাঁড়িয়ে, তা আরো একবার তারা প্রমাণ করেছেন। অর্থাৎ সেই জায়গায় সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরায় অভিযান, এই যে অভিযানের ডাক তারা দিয়েছেন, সেক্ষেত্রে তোমার নিজেরা আগে নিজেদেরকে সামলাক, তারপরে ত্রিপুরাতে ঢুকবে, ত্রিপুরায় দখল করার তারা কথা ভাববে, সমস্ত রকম ভাবে তারা চিন্তা করবে ভারত দখল করতে, আগে নিজেরা নিজেদেরকে সামলাক। শুভ দাস এমনটাই উল্লেখ করতে চেয়েছেন। পল্লব নাথ তিনিও এরকমই হাসির একটি কমেন্ট করেছেন। এছাড়াও বাকি যারা যারা রয়েছেন না, বাবা তোমার দরবারে সব পাগলের প্রলাপ, সত্যিই তাই। এই যে মিট আশিস লিখেছেন, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে বাংলাদেশের তুমি ধরো প্রাক্তন সেনা
সেনাকর্তার যে বক্তব্য গত দুদিন আগে হোক বা আজকের দিনে দাঁড়িয়ে বিএনপির নেতারই যে বক্তব্য হোক না কেন, তারা যে সবাই পাগলের প্রলাপ বকছেন তা যেন প্রত্যেকে একেবারে বুঝতে পারছে। সুপ্রীতি, আজকের দিনে দাঁড়িয়ে ভারতের একটা শিশুও বলে দিতে পারবে যে বাংলাদেশ এই মুহূর্তে কি ক্ষমতায় রয়েছে আর ভারত এই মুহূর্তে কি ক্ষমতায় রয়েছে। এই যে বাংলাদেশ বলছে না যে তারা যে যুদ্ধ করবে, যুদ্ধের যে ডাক দিচ্ছে বারবার, যে পাকিস্তান এবং অন্যদিকে চীনকে সঙ্গে নিয়ে নাকি বাংলাদেশ যুদ্ধ করবে ভারতের সাথে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ কি আদৌ জানে যে ভারত যদি যুদ্ধে নামে তাহলে ভারতের কারোর কোনো সাহায্য লাগবে না, কোনো দেশকে এই ক্ষেত্রে ভারতের পাশে এসে দাঁড়াতে হবে না, কারণ এই মুহূর্তে ভারত নিজস্বভাবে কতটা সামরিক ক্ষেত্রে শক্তিশালী। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ তিনটে কেন চারটে পাঁচটা যতগুলো দেশ নিয়ে দাঁড়াক না কেন, ভারত একাই বাংলাদেশের জন্য যথেষ্ট রয়েছে, একাই লড়ার ক্ষেত্রে। সুতরাং এই যে বক্তব্য তারা দিচ্ছে ত্রিপুরা দখলের, তাতে কি হবে, তাতে ওই বিএনপি স্থানীয়ভাবে কিছু ফুটেজ পাবে, তারা কিছুটা হলেও আবারও পলিটিক্যাল ক্ষেত্রে তারা ঘুরে দাঁড়াতে পারবে। এখন তো লক্ষ্য হচ্ছে এই একটাই, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুটা ভালোভাবে তারা ফুটেজ পেল। আদতেও যে তারা নিজেরাও জানে যে তাদের একটা কথাতে ভারতবর্ষের কোনো পাতাও যে কুঁচকাবে না, সেটাই কিন্তু এখন খুব ভালোভাবে জানে এই বিএনপির তথাকথিত নেতারা। শতাব্দী। ঠিক তাই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থেকেও, এবং আমাদের সঙ্গে প্রতিনিধিত্ব ছিল, এবং আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আলী হোসেন, সংখ্যালঘু মোর্চার কেন্দ্রীয় নেতা। আলী হোসেন, আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। স্বাগত, আপনাকেও নমস্কার জানাচ্ছি। একেবারে আমরা কথা বলছিলাম এবং আমাদের বিষয়টাই ছিল যে আজকে ত্রিপুরা দখল করার ডাক দিয়েছে বিএনপি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে বিএনপি বাংলাদেশের একটি রাজনৈতিক দল, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তারা যে ভাষায় কথা বলেছে এটা আমরা চূড়ান্ত ভাবে তীব্র বিরোধিতা করি। ত্রিপুরা দখলের ডাক অত সোজা নয়। ত্রিপুরা মানেই ভারত, আর পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে ভারত। সেই জন্য ভারতবর্ষের উপর আক্রমণ, কোনো বৈদেশিক আক্রমণ ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না, ভারত সরকার বরদাস্ত করবে না। এইটুকু আমি বলতে পারি যে বিএনপি থেকে যে কথা বলা হয়েছে, এই কথা ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট করবার জন্য এই কথাগুলো বলা হয়েছে বলে আমরা মনে করি। সেই জন্য আমাদের যেটা বক্তব্য, বাংলাদেশ তারা এখন নিজেরা গৃহযুদ্ধের সঙ্গে সামিল হয়েছে। তাদের সরকার, তারা ইলেকশন করেনি, আর সেখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এই অস্থিরতার মধ্য দিয়ে তারা যে আবল তাবল কথাগুলো বলছে, এই কথাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এইটুকু আমরা বলতে পারি। ভারতবর্ষের মুসলমান, অর্থাৎ সংখ্যালঘু ভারতবর্ষের মুসলমান প্রায় 20 কোটির উপরে আছে। 20 কোটি মুসলমান, টোটাল বাংলাদেশে 18 কোটি টোটাল মানুষ, তার মধ্যে 2 কোটি হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। 18 কোটি মাত্র টোটাল মানুষ, তার মধ্যে 2 কোটি ছেড়ে দিলে 16 কোটি, আর আমার ভারতবর্ষে মুসলমানরাই আছে 20 কোটি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যদি ভারতবর্ষের উপর আক্রমণ করবার চেষ্টা করে, তাহলে আমার ভারতবর্ষের জাতীয়তাবাদী মুসলমান, দেশপ্রেমী মুসলমান বাংলাদেশকে কি করে রুখে দিতে হয় সেটা জানে এবং সেটা করবে, এবং অবশ্যই সেটা করবে। এর জন্য ভারতবর্ষের হিন্দু সমাজের কোনো প্রয়োজন হবে না। একমাত্র ভারতবর্ষের যারা জাতীয়তাবাদী মুসলিম 20 কোটি মানুষ, তারাই প্রতিবাদ করবে। তাতে বাংলাদেশ একবারে কি বলবো, বন্যার জলের মতন তারা ভেসে যাবে এবং উড়ে যাবে তারা। সেই জন্য আমরা বলছি, আরো একটি বিষয় রাখবো, তারা বিএনপি এবং জামাত তো এই মুহূর্তে তারা সংখ্যালঘুর তাস খেলছে, সেই জায়গায় আপনি নিজেও তো একজন সংখ্যালঘু মোর্চার কেন্দ্রীয় নেতা, তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর, তাদের দোকান ভাঙচুর করা হচ্ছে, শারীরিকভাবে নিগৃহ করা হচ্ছে, মন্দিরে পুজো দিতে পারেনি, মন্দিরের মূর্তি ভেঙে নিয়ে যাওয়া হচ্ছিল। এইভাবে সংখ্যালঘুরা আসছে সেখানে নিরাপদ না। স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 1947 সালের পর থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করা হতো বলেই ভারতবর্ষে প্রায় সেই দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দু ভাইরা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল বারবার। এখনো আগামী দিনে আরো তারা নিরাপদ উপভোগ করছে, মানে বোধ করছে না সেই দেশে থাকার জন্য সংখ্যালঘু ভাইরা। তাই আমরা খুব চিন্তিত। আমাদের এই দেশেও সংখ্যালঘুরা রয়েছে, মুসলিমরা রয়েছে, শিখ, পার্সি, খ্রিস্টানরা রয়েছে। আজকে এই দেশে আজকে আমরা সংখ্যালঘুরা নিরাপদে রয়েছি, আমরা শান্তিতে রয়েছি।
আজকে এই দেশের সংখ্যালঘুরা কেন শান্তিতে থাকবে, মুসলিমরা কেন শান্তিতে থাকবে, তার জন্য বাংলাদেশ অস্থির হয়েছে। এই দেশের সংখ্যালঘুদের উপর যেন আক্রমণ হয় তার জন্য প্ররোচনা দেওয়া, তার জন্য এই দেশের সংখ্যালঘুদের উপর যাতে অন্যায় কিছু হয় তার জন্য এই জাতীয় চিন্তা ভাবনা করা। অর্থাৎ কেন ভারতবর্ষের সংখ্যালঘুরা শান্তিপূর্ণ পরিবেশে থাকবে, এরাও যেন অস্থিরতায় থাকে, তার জন্য বাংলাদেশ বিদেশিদের নীতি নিয়ে, বিশেষ করে পাকিস্তানের মদতপুষ্ট হয়ে তারা ভারতবর্ষকে উত্তেজিত করবার চেষ্টা করছে। কিন্তু এইটুকু বলতে পারি, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা তাদের ওই প্ররোচনায় পাড়া দেবে না। ভারতবর্ষের সংখ্যালঘুরা জাতীয়তাবাদী, দেশপ্রেমী, ভারতবর্ষের প্রত্যেকটা জমি, 1 ইঞ্চি জমি যেন অক্ষত থাকে তার চেষ্টা করবে। এটাই আমাদের সংখ্যালঘুদের বক্তব্য। আমরা আরো একটি বিষয় জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে বিএনপি কার্যত ঢাকার রাস্তায় নেমে তারা বলছেন যে ভারত নাকি তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চাইছে না, যেখানে খোদ সেখানকার তাদের দেশেই তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চাইছে না বা সরকার নিরাপত্তা দিতে পারছে না। সেই জায়গা থেকে আজকে কি শুধুমাত্র তাদের দেশের এই বিষয়টাকে ঢাকা চাকা দিতে এবার ভারতের উপর সেই অভিযোগ তুলছেন? একবারে ঠিক কথা বলেছেন। তাদের দেশে তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা তারা দিতে পারছে না, সেই জন্য তারা পাল্টা বলছে ভারতবর্ষের সংখ্যালঘুরা নিরাপদ নয়। এটা তাদের হচ্ছে ওই দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের একটা ঢাল হিসাবে তারা ব্যবহার করবার চেষ্টা করছে। আমরা সেটা বলছি যে ভারতবর্ষের সংখ্যালঘুদের নিয়ে ওদেরকে ভাবতে হবে না, বাংলাদেশকে ভাবতে হবে না, বিএনপি কে ভাবতে হবে না, কোন রাজনৈতিক দলকেই বাংলাদেশকে ভাবতে হবে না। ভারতবর্ষের সংখ্যালঘুরা নিরাপদ ছিল, আছে, থাকবে। এদের আরো আর্থিক বিকাশ কি করে হয়, এদের আরো কি করে কর্মসংস্থান বৃদ্ধি হয়, সংখ্যালঘুরা কি করে আরো জাতীয়তাবাদী চিন্তাধারায় উজ্জীবিত হয়, তার জন্য এই দেশের সংখ্যালঘুরা অগ্রিবাসে উদ্যোগী হয়েছে। ভারত সরকার উদ্যোগী হয়েছে, বিশেষ করে মাননীয় মোদীজি উদ্যোগী হয়েছে। সেই জন্য মোদীজির রাজত্বে ভারতবর্ষের সংখ্যালঘুরা নিরাপদে আছে, শান্তিতে আছে। বাংলাদেশকে এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না, বাংলাদেশের কোনো বক্তব্য আমরা শুনবো না। একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল আলী হোসেন, সংখ্যালঘু মোর্চার কেন্দ্রীয় নেতা। তিনি জানিয়েছেন বিস্তারিত বিষয় এবং সেই জায়গা থেকে আজকে যেখানে ভারত খোদ তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে রয়েছে, সেই জায়গায় বাংলাদেশের স্থান যদি ধরতে হয় তাহলে 37তম, কিন্তু সেই জায়গায় আজকে অলিক স্বপ্ন দেখছে বাংলাদেশ, এমনটাই জানানো হচ্ছে। এবং যে জায়গায় বিএনপির আজকের এই যে অভিমত বা তাদের যে একটা হুঙ্কার দেওয়া, সেটাকে কার্যত কোনোভাবেই পাত্তা দিতে নারাজ ত্রিপুরাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।